মাতব্বর, যেখানে মণ্ডল নেই সেখানে আইপিএফটির মাতব্বর ছাড়া, মাতব্বর স্লিপ ছাড়া সেখানে দেওয়া হচ্ছে না। এটা কেন হবে? কৃষক তার প্রয়োজনে সে সার কিনবে, বীজ কিনবে। এখানে মণ্ডলে কি আছে? যদি দিতে হয়, নির্বাচিত পঞ্চায়েত আছে, এডিসি এলাকায় ভিলেজ কমিটি আছে, 30 স্তর পঞ্চায়েত আছে, জনপ্রতিনিধিরা আছেন, তারা দিবেন। তাদের বেটি রেখে মণ্ডলে তারা কে? মণ্ডলে তারা কে? কোন হরিদাস তারা? তাদের স্লিপে আমার সার আনতে হবে। এইরকম একটা অব্যবস্থা চলছে। এটা অচিরেই এটা মানে এই ধরনের ব্যবস্থাপনা পরিহার করা দরকার। এটা কোনোভাবেই ঠিক না। আর এখন তো দেখছি এগুলি, এই যে ফসল বীমা যোজনা যেগুলি হয়েছে, সরকার টাকা দিয়েছে বেনিফিশিয়ারির কাছ থেকে, 10 টাকা না কত টাকা করে নিয়েছে। কিন্তু এখন এই যে গত কিছুদিন আগে বৃষ্টি টিষ্টি যেগুলো ফসল নষ্ট হয়েছে, তারা আপনার এগ্রি সাব ডিভিশন যাচ্ছে, কোথাও যেখানে যেখানে এই আধিকারিকরা আসছে সেখানে যাচ্ছে, এই ইন্স্যুরেন্স কোম্পানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাকার কিভাবে সরকারের সাথে কি বোঝা পড়াতে, অথচ সরকার তাদের টাকা দিয়ে গেছে, কিন্তু এখন টাকা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো এক ধরনের প্রতারণা চলছে কৃষকদের সাথে। এটা বন্ধ হওয়া দরকার এবং এই ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজে বের করে তাদের ক্ষতিপূরণ অবশ্যই দেওয়া দরকার, দেওয়ার দিকে নজর দেওয়া দরকার। যারা কথাবার্তা বলেছেন তারই সারাংশ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত করছি। আসলে আমরা লক্ষ্য করলাম এই সরকার আসার পরেই কাজ খাতে যে আকাল চলছিল, এটা এখনো কন্টিনিউ আছে, বরং আরো বাড়ছে। যেটা লক্ষ্য করা গেছে যে আসলে এই সময় কাজ যে প্রচণ্ড আকাল থাকাতে অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন আগে তো বন্ধন থেকে, এলএনটি থেকে বা বিভিন্ন এই যে মাইক্রো ফিনান্স থেকে তারা লোন নিতে পারতেন। এখন তাদেরও ব্যবসা প্রায় বলা যেতে পারে মন্দার পথে চলছে। ফলে এই লোন পাওয়ার ক্ষেত্রেও যথাযথ পাওয়া যাচ্ছে না। এখন গ্রামীণ যে কিছু মহাজন আছেন, মহাজনের কাছে দাদন, আপনার রেশন কার্ড বন্ধক, এমনকি রাবার সিটের অগ্রিম টাকা নিয়ে সেখানে পরিবার পরিচালনা করতে হচ্ছে। এবং অর্থনৈতিক ক্রাইসিস, এটা আপনারা বাজারে একটু ঘুরলেই বুঝতে পারবেন কি ধরনের ক্রাইসিস চলছে। একদিকে অর্থনৈতিক ক্রাইসিস যেমন চলছে, অপরদিকে লাগামহীনভাবে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এই রাজ্যে একটা সরকার আছে বলে মনে হয় না বাজারে গেলে পরে। কে দেখভাল করবে? এবং প্রতিটা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আর যারা প্রকৃত জিনিসপত্র উৎপাদন করছেন, সেই শাক সবজি হোক, তারা প্রকৃত দাম পাচ্ছে না। মাঝখানে কিছু ফরিয়ার ওরা এই দাম সেখানে নিচ্ছে। ফলে মানুষের জীবন দুর্বিষহ একটা অবস্থার মধ্যে চলছে। জুমিয়া এলাকা খানিকটা এই সময়ের মধ্যে জমদান কিছুটা আসাতে চালের যে সমস্যা, এটা খানিকটা কম হলো। কিন্তু সাধারণ যে গরিব বংশের মানুষ, তাদের কাজ এবং খাদ্য উভয়েরই সংকট চলছে। এবং সামান্য যা এলাকার কাজ হয়েছিল, এটারও ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন না। এবং যারা প্রকৃত কাজ করছেন তাদের পেমেন্ট হচ্ছে 209 টাকার জায়গায় 150 টাকায় 100 টাকা। যারা কাজ করছে না তাদের পেমেন্ট 209 টাকাই হচ্ছে। যারা প্রকৃত কাজ করছেন তাদের কাজের ম্যান্ডেট হচ্ছে 30 দিন, 32 দিন, 33 দিন। আর যারা কাজ করছেন না তাদের হয়ে যাচ্ছে 100 থেকে 150 দিন। এই পর্যন্ত প্রায়
18,000-এর মতো পরিবার 100 থেকে 150 দিনের মধ্যে কাজ পেয়েছে। কারা তারা? যারা কাজ করে না, বাইক চড়ে কাজের ক্ষেত্রে যায়, বাইক বাহিনীর লোক, তারাই এই টাকাগুলো হাফিজ করছে। এবং ফলে প্রকৃত যারা কাজ করছেন তারা সেরকমভাবে টাকাও পাচ্ছে না সময় মতো, যা পাচ্ছে তাও 100 টাকা, 150 টাকা, 160 টাকার পর সেখানে পেমেন্ট হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এরকম অবস্থা চলছে। দ্বিতীয়ত যেটা উঠে এসছে আলোচনায়, আসলে গ্রামীণ যে পরিকাঠামো বলতে যেটা আমরা সাধারণভাবে দেখি বা জানি, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, এগুলো তো একেবারেই মুখ থুবড়ে পড়েছে। রাস্তাঘাট, এই যে আমি কিছুদিন আগে রস্যবাড়ি গেলাম, মানে ভয়ঙ্কর অবস্থা। এবং প্রতিটা রাস্তাই বলা যেতে পারে, এখন বলা যেতে পারে 90 থেকে 95% রাস্তা, গ্রামীণ রাস্তা, এগুলি একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। আসলে 3 বছর 4 বছর ধরে এগুলি কোনো ধরনের সারাই বাইরে কাজ হচ্ছে না, ফলে এই অবস্থা চলছে। আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে কীরকম রাস্তা, সেখানে মানে অবস্থাটা কি আপনারা দেখছেন। পানীয় জল এমন কোনো দিন বাদ নাই যে দিনে রাস্তার উপর হচ্ছে না পানীয় জলের জন্য। পানীয় জলটা মানে কি? পানীয় জলের DWS এ আপনার পাইপলাইন ফুটো হয়ে গেছে, সেখানে কোনো মানে যন্ত্রাংশ বিকল হয়ে আছে, এগুলো সারাই করবার মতো পর্যন্ত লোক নেই। এই যে আপনার সামনো 5 মাইলে 6 মাস ধরে সেখানে একটা ডিপ টিউবওয়েল থাকাকালীন সেখানে ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল। এই ডিপ টিউবওয়েলের আপনার মোটর নষ্ট হয়ে গেছে, এই মোটর সারাই করবার লোক। এইরকমভাবে প্রায় মানে কি বলবো, এটা একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি সেখানে পানীয় জলে। এখন সামনে শুকা মৌসুম আসছে, আমাদের জোর দাবি থাকবে এই আরো খারাপ অবস্থার মধ্যে যাবে। নতুন করে উৎস তো তৈরি হচ্ছে, তো হচ্ছেই না, যেগুলো আছে এগুলি যাতে ঠিকঠাকভাবে সারাই বাড়ির ব্যবস্থা যাতে করে, এগুলো করা হচ্ছে না। বিদ্যুৎ একই অবস্থা, বিদ্যুৎ তো আমাদের এখানে সারপ্লাস বিদ্যুৎ আমরা বাংলাদেশে বিক্রি করছে, নর্থ ইস্টে কোনো কোনো রাজ্যে পাঠানো হচ্ছে। রাজ্যে বিদ্যুৎ স্বাভাবিক থাকার কথা, কিন্তু বিদ্যুৎ চলে গেলে পরে, একবার চলে গেলে পরে বিদ্যুৎ আর আসছে না 2 দিন 3 দিন, এমনকি শহরে পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা এরকম অবস্থা চলছে। এবং এটা যেমন অনিয়মিত, ঠিক তেমনি বিদ্যুৎ বিল কবে যে কোন সময় এই বিস্ফোরণ ঘটে, আসলে আজকে আলোচনা শুনে এটা খুবই উদ্বেগজনক অবস্থা লক্ষ্য করছি। অস্বাভাবিকভাবে বিল মানে যেখানে মানে আজকের থেকে 1 বছর আগেও 200 টাকা 300 টাকা বিল হতো, এখানে 10,000 টাকা, 15,000 টাকা, 35,000 টাকা, এমনকি 1 লক্ষ টাকা পর্যন্ত বিল কোথাও কোথাও আসছে। কেন এরকমভাবে বিল আসছে, বিল হচ্ছে, যেটা জানা গেছে সরকার নাকি তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যা বিল আছে তার চাইতে বেশি বিল জমা যারা দিবেন তাদের চাকরি সেখানে মানে নিশ্চয়তা থাকবে, সেখানে তাদের পোস্টিং হবে। আর যদি না হয় তাহলে তাদের চাকরি নাকি নিশ্চয়তা থাকবে না, নিরাপত্তা থাকবে না। এমনিতেই 11টা ব্লক এলাকায় প্রাইভেট গুয়াহাটি, আপনার উত্তরপ্রদেশ এবং উড়িষ্যা মালিকদের হাতে তুলে দিয়েছে, বাকিটাও তুলে দেবে। কাজেই এখন তাদেরকে সেখানে জোর খাটানো হচ্ছে, জোর করে হলেও যাতে আপনার এই যে বিদ্যুতের যে বিল, এটা যাতে পরিশোধ করা হয়, এটা যাতে মানে যা আছে স্বাভাবিক যদি বিল আসে সেটা বিল দিতে অসুবিধা নেই, কিন্তু অস্বাভাবিক বিল
সেখানে যদি এগুলি করা হয় তাহলে স্বাভাবিক কারণেই এগুলি তো মেনে নেওয়া যায় না, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, এটা যাতে সরকার নজর দেয়। তো এই নামটা এখন সবার কাছে পরিচিত, এবং শুধু সবার কাছে পরিচিত না, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা তার সমাধান হোক, এবং মিডিয়ার কাছ থেকেও কি প্রিন্ট কি এই ইয়েতে কি বলে ইলেকট্রনিক, আপনারা এ নিয়ে বহু খবর পড়ছেন। এবং গতকালও এই 10,323-এর একজন শিক্ষক যারা এই ভাগ্য বিলম্বিত হয়েছেন, একজন মারা গেছেন। গত 1.5 মাস আগে 10,323-এর 4টা সংগঠন, জাস্টিস ফর 10,323 অফ টিচার্স, আমরা 10,323, তারপরে অ্যাডহক 10,323 এবং এটিবিটি, তারা ঘোষণা না করলেও এটিবিটিরও বহু সমর্থক যারা এটিবিটির সাথে ছিলেন, তারা গিয়ে তারা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে মেমোরেন্ডাম দেবেন। মুখ্যমন্ত্রী ছিলেন না রাজ্যে, মহাকারণে উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ছিলেন সেদিন, শান্তিপূর্ণভাবে তারা যাবেন। আগরতলা শহরে শাসক দলের বহু মিছিল, বহু কীর্তন, বহু নাচ গান, বহুত কিছু হয়। আর তারা জেনুইন, যাদের কাজ গেছে, জীবন একটা প্রচন্ড একটা অনিশ্চয়তার মধ্যে গেছে, সেখানে এই বিজেপি সরকারের পুলিশ লাঠিপেটা করলো, মহিলাদেরকেও ছাড় দিল না, জল কামান দিয়ে আক্রমণ করলো। শেষ পর্যন্ত তাদের সম্মিলিত অকুতভয় এবং রক্তাক্ত হয়েও তারা মহাকর্ণ দরজার দিকে পৌঁছলেন। শিক্ষক তারা সুশৃঙ্খল বাহিনী, কোনো রকমের সেরকম পুলিশের সাথে এসব করতে চাননি। যাই হোক, প্রায় 3-4 ঘন্টা ধস্তাধস্তি করার পর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী হয়তো বা একটু সদয় হয়েছে, কিন্তু উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মার মহাকর্ণের থেকেও খবরও নিলেন না। উচিত তো ওনাকেই খবর নেওয়া ছিল সেদিন, যেহেতু মুখ্যমন্ত্রী নেই। তারা রতনলাল নাথের কাছে গেলেন, শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী 2 ঘন্টা 2.5 ঘন্টা কি বুঝালেন। যাই হোক, শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী বললেন 1 সপ্তাহের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফেরত আসলে কথা বলিয়ে দেবেন, এবং এই সরকার তারা একদম সংবিধান মেনে মানবিকভাবে তাদের সমস্যা সমাধানের জন্য বদ্ধপরিকর। তাতে মুখ্যমন্ত্রী আসলেই সব হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আসলেন, দিল্লি থেকে ফিরলেন, এবং সম্ভবত নভেম্বরের 2 তারিখ না অক্টোবরের 2 তারিখ সেখানে মহাকরণে তাদের 6 জন প্রতিনিধিকে ডাকলেন, এবং মুখ্যমন্ত্রী আবার বললেন যে 2 মাসের ভিতরেই তিনি সমাধান করবেন। এবং মুখ্যমন্ত্রী, জানলাম আপনাদের সংবাদপত্রের দৌলতে যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের বক্তব্য থেকে আপনারা কোট করেছেন যে এদের জন্য বিকল্প পদ তৈরি করা যায়। বামফ্রন্ট সরকার যে 13,000 পোস্ট ক্রিয়েট করেছিল, এটা আবার রিভ্যালিডেট করে সেখানে দেওয়া যায়, এটা নাকি মুখ্যমন্ত্রী কেউ বুঝাননি, তিনি জানতেন না। এগুলি শুনলাম আমরা। এখন মুখ্যমন্ত্রীর দেওয়া সেই 2 মাসও পার হয়ে গেল, এদিকে প্রতিদিন 1-2 করে জ্বরে যাচ্ছে। আমরা গণমুক্তি পরিষদ কেন কথাটা বলছি বারবার, কারণ আমাদের পরিবারের লোক তারাও, আপনাদের পরিবারের লোক যেমন আমাদের পরিবারের বহু 10,323 লোক আছে। আমরা চাই 2 মাস পেরিয়েছে, সরকার তার প্রতিশ্রুতি পালন করবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছেন 2 মাসের মধ্যে ব্যবস্থা আমি করব, এবং তিনি বলে থাকেন আমি যা বলি তা করি, এবং তিনি বলে থাকেন আমার হাডান আছে, তিনি হাডান দেখান। চতুর্থ যে বিষয়টা বলতে চাই, এটাও গুরুত্বপূর্ণ, এডিসির ইলেকশন।
গোড়া দিয়ে গাছটাকে কেটে আগা দিয়ে জল দেওয়ার চেষ্টা, যে আমি গাছ বাঁচানোর চেষ্টা করছি, অথচ গোড়া কাটছি। কেন কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণে এটা ঠিকই তো, কোনো একটা মহকুমাতে বাড়তি এত সংখ্যক পরিবারকে পুনর্বাসন দেওয়া, তাহলে সেখানে জায়গা জমির অভাব হবে, তাহলে তার জন্য জায়গা খুঁজতে হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ চুক্তির পক্ষে, সরকারের পক্ষে। এখন সেই চুক্তি কার্যকরী করতে গেলে পরে পঞ্চায়েত সমিতি, বিএসসি, রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা, এডিসি, তখন তো এডিসি ছিল, মেয়াদ ছিল, এডিসি সদস্যদের সাথে আলাপ আলোচনা করে একটা সিস্টেম তৈরি করে একটা ডায়লগের ব্যবস্থা করে। কারণ বাইরের থেকে এতগুলো লোককে পুনর্বাসন দেবেন, সে এলাকার লোক তাদেরকে ওয়েলকাম করতে হবে, সাদরে গ্রহণ করতে হবে, এবং সেই জায়গায় স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। কোথায় এরকম খালি জায়গা আছে, খাস জায়গা, অথবা খাস জায়গা তো ত্রিপুরা যে খুব কম, ডিগ্রেডেড ফরেস্ট আছে, 35,000 লোক অ্যাকোমোডেট করা নিশ্চয়ই কোনো কঠিন না। আমি এখনো মনে করি, আমরা মনে করি এটা কোনো কঠিন কাজই না। কিন্তু বিপ্লব দেবের সরকার কোন পথে হাঁটলো? কোন বিএসির সাথে কথা বললো না, কোন পঞ্চায়েত সমিতির সাথে কথা বললো না, কোন এমএলএর সাথে কথা বললো না, কি বিরোধী দলের কি সদলের মহাকরণে বসলো ভোটার তালিকা নিয়ে। এবং গত বিধানসভা নির্বাচনে বিজেপি দলের হার বা জিতের মার্জিন তারা ধরে নিয়েছে এই 35,000 যে ব্রু এই আমাদের ভাই বোনেরা, যেহেতু এই সরকারের আমলে তারা পুনর্বাসন পেয়েছেন, সবাই আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন, আরএসএস হয়ে যাবে। কাজেই যেখানে বিজেপির জয়ের মার্জিন কম, এখানে কয়েক হাজার ভোটার নতুন যুক্ত হলো। যেখানে বিজেপি 500, 700, 1000 ভোটে এই হেরেছে, সেখানে হাজার খানেক এই লোক ঢুকিয়ে দাও। এইভাবে আগামী বিধানসভা নির্বাচনে জয় হতে পারে। এটা যেন ওই পাশা খেলা, এটা অমানবিক, অবৈজ্ঞানিক, অনৈতিক, এটা নিষ্ঠুর পরিকল্পনা। কাজে লাগানো হলো ডিএমদের, এসডিএমদের, এবং নিশ্চয়ই আপনারা জানেন কোথায় প্রস্তাব পাঠানো হলো? সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লক এলাকাতে। ত্রিপুরা যে ট্রাইবেলরা, কেন ট্রাইবেল বলা হয়, কেন তফসিলি উপজাতি বলা হয়, শিডিউল ট্রাইব বলা হয়? কারণ আমাদের জীবন জীবিকা, মেলামেশার ক্ষমতা এখন ঠিক সেরকম ভাবে অন্যের মতো হতে পারেনি। আমরা যে কোনো জায়গাতে একটা সেরকম সুষম, সেরকম একটা অনুকূল না হলে, শুধু বাড়ি ঘর টাকা পয়সা করে দিলেই এই অংশের মানুষ, যাদেরকে ইন্ডিজিনাস পিপল বলা হয়, তাদের পক্ষে থাকা কঠিন। বক্সনগর ব্লকে একটা রিয়াং পরিবারও নেই, অন্য ট্রাইবেল ঠিক আছে। কোন যুক্তিতে বক্সনগর ব্লকে সেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে? করে দিলেই কি, দালান বাড়ি বানিয়ে দিলেই কি থাকতে পারবে সেখানে? কারণ তার সমাজ, তার এই সাংস্কৃতিক পরিমণ্ডল সেখানে নেই। কৈলাস শহরের চা বাগানে, যেখানে শ্রমিকরা কাছে নেই, অনাহারে থাকছে, এদেরকে সরিয়ে সেই চা বাগানে তাদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা চণ্ডীপুর এই বিধানসভা কেন্দ্রে। এইভাবে সারা ত্রিপুরা রাজ্যে এটা যেন বাতাসের মতো বিলি করা। এই জন্যই বলছি যে এই বিজেপি সরকার, বিপ্লব দেবের সরকার, তার আরো বহু কাজের সাথে, যা ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি, মানুষের চাহিদা, এই রাজ্যের ঐতিহ্য পরম্পরার সাথে মিলে না, এটাও
শুধু ভোটে জেতার খেলা হিসাবে এত বড় একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই ভালো সিদ্ধান্তটাকে শেষ করেছেন, শেষ পর্যন্ত এটা বুমেরাং হয়েছে কোথায়? খুব কাঞ্চনপুরের মানুষ যারা 23 বছর সহ্য করলেন, এত তারাই আজকে এই জায়গাতে এই করলেন। যাই হোক, এই জায়গাতে আমাদের বক্তব্য হলো যে প্রথমত কাঞ্চনপুরে যে অংশের মানুষ যে নামেই হোক যারা করছেন, আমরা তাদের কাছে আপিল করব, গণমুক্তির তরফ থেকে আমরা আপিল করছি যে আলোচনায় বসুন। এইভাবে রাস্তাঘাট বাজার সব বন্ধ করে দিয়ে সমাধান হয় না। আর সরকারের কাছে দাবি জানাবো, তাদের ভূমিকা সবচেয়ে বড় প্রধান ভূমিকা নিতে হবে। এখানে বসে বসে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি কিছু বয়ান দিচ্ছেন। আরে আগরতলা বসে বয়ান দিয়ে কি হবে? আজকে 5 দিন হয়ে গেল এই সরকারের একজন মন্ত্রী, একজন দায়িত্বশীল বিধায়ক কর্মকর্তা সেখানে গেলেন না। সম্পূর্ণ অমানবিক, অগণতান্ত্রিক। আসলে এই পরিস্থিতি ঘোটালা, এটাকে করে একটা গোলাটে করে আসলে তাদের প্রকৃত উদ্দেশ্য যে আমাদের এই 35,000 ভাই বোনেরা এরা ত্রিপুরাজ্যের মধ্যে সুন্দরভাবে স্থায়ীভাবে তারা বসবাস করতে পারুন। এই যে গত 1 বছর এই সিদ্ধান্ত গ্রহণ করার পর যে ঘটনাবলী এবং এই সরকারের যে চেষ্টা, এটা তো মোটেই তা প্রমাণ করে না। এটা সরকার অতি দ্রুততার সাথে বন্ধ হোক এবং কাঞ্চনপুরে মানুষকে আপিল করব, শান্তি বজায় রাখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেদিকে সতর্ক থেকে এর সমাধানের চেষ্টা হোক। সারা ত্রিপুরাজ্যের মানুষ, ৩৫ লক্ষ মানুষ এই উদ্যোগের পেছনে ছিল, থাকবে। সরকার তাদের এই শেয়াল বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা বা অপচেষ্টা এটা বন্ধ করবে। সেদিন 2রা নভেম্বর সম্ভবত না অক্টোবর, মুখ্যমন্ত্রী যে 6 জন প্রতিনিধির কথা বলেছেন, এখানে পরিষ্কার এই 6 জন প্রতিনিধির বক্তব্য আপনারা প্রত্যেকে ছেপেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন 2 মাসের মধ্যে তারা এই জাস্টিসের ব্যবস্থা করবেন এবং মুখ্যমন্ত্রীকে বলেছেন যে বামফ্রন্ট সরকারের সময়তে যে 13,000 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এটাকে রিভাইভ করা যায়, এটা কোনো মন্ত্রী বা কোনো আমলা তাকে আগে বুঝাননি, তাহলে তো খুব সহজ হয়ে যেত। অর্থাৎ ইনডাইরেক্টলি তিনি বুঝিয়েছেন প্রয়োজনে তিনি সেই কাজটা করবেন। তো তাহলে তো এখানে আউটসোর্সিংয়ের কথা আসে না, গ্রুপ ডির কথা আসে না। এবং সবকটি সংগঠনের প্রতিনিধিরা দ্ব্যর্থহীনভাবে বলেছেন আমাদের চাকরি 1 কলমের চায় 1 দিনে গেছে, আমরা একই সাথে একই দিনে সবার চাকরি ফেরত চাই। এবং মুখ্যমন্ত্রী বলেছেন আমি যা বলি তা করি, তিনি সেটা করে। এটা মুখ্যমন্ত্রী মানে এটা রাজ্যের সাংবিধানিক প্রধান, এটা শুধু মুখ্যমন্ত্রীর ব্যক্তি মুখ্যমন্ত্রীর মর্যাদা না, তিনি রাজ্যের মানুষের মর্যাদা, রাজ্যের মর্যাদা এটাকে প্রতিষ্ঠিত করব। আমরা আমাদের দাবি এটা। অন্যান্য সুযোগের মধ্যে তো শুধু তার বয়সের ছাড় পাবে, সময় আছে তো, বয়সের ছাড় তো সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছেন যে 2023 মার্চের মধ্যে সরকার করতে পারলে করবে। সরকার, সুপ্রিম কোর্ট এটা করে বলেননি। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ তাদের বিকল্প সরকার যেটা করতে পারে করুক। তাহলে বিকল্প তো আছে। মুখ্যমন্ত্রী একদিন জানতেন না, তিনি এখন জেনেছেন, তিনি এখন তার প্রতিশ্রুতি রূপায়ণ করুন। পরিষ্কার আপনাদের সময় 13,000 পোস্ট রিভাইভ করা হবে না, এটা মুখ্যমন্ত্রী বলেছেন তাদেরকে যে এটা রিভাইভ করা যায়, তিনি জানতেন না, নাও জানতে পারেন। উনি প্রশাসনে
নতুন সবাই নাও জানতে পারে। 2.5 বছর হলে নতুন অনেক শিকার আছে, শিকার নিয়ে এখন তবে চতুর্থ শ্রেণী রাজ্য সরকার অখিল শুক্লা অবসর যাওয়ার পর দেখলাম গত পরশুদিন বিএস যাদবকে ডিজির পদে বসিয়েছেন প্রায় 9 মাস বাদে। তো 9 মাস বাদে তুমি করতে পারলে, 9 মাস আগে করতে পারলে না কেন? দেখেছে তাদের মানে কি বলে বিজেপির কথায় উঠে বসে, এবং বিভিন্ন ক্ষেত্রে এরকম কয়েকজন দেখিয়েছেন এরকম মেরুদণ্ডহীন কাউকে ডিজির পদে বসিয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করা যায় কিনা, কিন্তু পারল না। যেও ওটা 9 মাস পরে হলেও বিএস যাদবকে ডিজি পদে বসিয়েছে। আমরা গণমুক্তি পরিষদ আমরা ধন্যবাদ জানাই। আমি শুধু তার জন্য বলছি না, আমার বলার প্রসঙ্গ আরেকটা। আমি দেখলাম আপনাদের এই মাধ্যমে বিএস যাদব গতকাল পুলিশ আধিকারিকদের একটা অনুষ্ঠানে বলেছেন যে পুলিশ অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করুন। তো বিএস যাদবের এই বক্তব্যে প্রমাণ হলো ত্রিপুরা রাজ্যের পুলিশ অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, দলদাস হয়ে থাকতে হচ্ছে। আমরা বিএস যাদবকে ধন্যবাদ জানাই, এবং তিনি এখন হেড অফ দ্য ত্রিপুরা পুলিশ ফোর্স। তিনি হতে পারেন, সরকার হতে পারেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি সংবিধানের নির্দেশে চলবেন। ডিজি এটা একটা সাংবিধানিক পোস্ট, তিনি একটা ইনস্টিটিউশন। সেই ইনস্টিটিউশনের মর্যাদা রেখে বিএস যাদব এই ত্রিপুরাজ্যের মধ্যে গত 32-33 মার্চে আইন শৃঙ্খলাহীনতা, আইনের শাসন যে শূন্যের কোঠায়, এটাকে ফেরানোর জন্য দায়িত্ব গ্রহণ করুক। আমরা গণমুক্তি পরিষদ, ত্রিপুরাজ্যের মানুষ সবাই আমরা তার পক্ষে দাঁড়াবো, তার পক্ষে থাকবো। কোনো বাড়তি সাথে এই যে রাজ্যে যে এখন শিশু থেকে মহিলা হ্যাঁ, পর্যন্ত এটাই সবটা মিলিয়ে আজকে ত্রিপুরাজ্য একটা এই মানে স্টেট অফ দ্য র্যাপিস্ট হয়ে গেছে। পত্রিকা খুললেই এখানে মহিলা 7 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ অব্দি পার পাচ্ছেন না। নিশ্চয়ই বিএস যাদবের বক্তব্যে তারই রিফ্লেকশন হচ্ছে। তিনি কঠোর হস্তে করুন এবং এই ইনস্টিটিউশনটাকে সত্যি সত্যি ইনস্টিটিউশন পরিণত করুন, এটাই আমাদের আপিল থাকবে। এই কটা কথা আমি বললাম, বাকি বিষয়গুলো আমাদের সাধারণ